ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমি ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল পার্ট 1 চ্যাপ্টার 1-এর আন্ডারে যে 4টি রুলস আছে আর তাদের যে সাব রুলসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো রুল 1-এ কী বলা আছে? রুল 1-এ বলা আছে যে এই নিয়মাবলীকে পশ্চিমবঙ্গ সার্ভিস রুল পার্ট 1 বলা হবে। আর এর যে কার্যকর হওয়ার তারিখ সেটা 1 অক্টোবর 1971 সাল। রুল 2-তে কী বলা আছে? রুল 2-তে বলা আছে যে এই নিয়মগুলো সকল সদস্য বা পদাধিকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যাদের চাকরির শর্তাবলী নির্ধারণ করার ক্ষমতা পশ্চিমবঙ্গ সরকারের আছে। এবার কিন্তু কিছু জায়গায় কিছু ব্যতিক্রমও আছে। সেগুলো কি? যেমন কি বিশেষ আইনের আওতাভুক্ত ব্যক্তি, এমন কোনো ব্যক্তি বা সরকারি কর্মচারী যাদের নিয়োগ এবং চাকরির শর্তাবলীর জন্য তৎকালীন কোনো প্রচলিত আইনের অধীনে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে, তাদের ক্ষেত্রেও এই আইন প্রযোজ্য হবে। আর চুক্তিবদ্ধ ব্যক্তি বা কর্মচারী, যেমন কি এমন কোনো ব্যক্তি যার চাকরি, বেতন ভাতা বা পেনশন সংক্রান্ত বিষয়ে তার সাথে করা কোনো বিশেষ চুক্তি মানে এগ্রিমেন্টের মাধ্যমে ব্যবস্থা করা হয়েছে, তবে এক্ষেত্রে এই বিষয়গুলো ওই চুক্তিতে বা আইনে উল্লেখ নেই, কেবল সেগুলির জন্যই এই সাধারণ সার্ভিস রুল প্রযোজ্য হবে, মানে ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল অ্যাপ্লিকেবল হবে। রুল 3-তে রুল 2-এর আন্ডারে আরও দুটো নোট আছে, এখানে কন্টিনিউ হচ্ছে। তো নোট 1-এ কী বলা আছে? নোট 1-এ পুলিশ বাহিনী সংক্রান্ত একটা নোট আছে। সেটা কি? যে পশ্চিমবঙ্গের বিভিন্ন পুলিশ বাহিনীর অধীনস্থ পদমর্যাদার কর্মীদের চাকরির শর্তাবলী সংশ্লিষ্ট পুলিশ আইনের মাধ্যমে কিন্তু নির্ধারিত হয় পুলিশ অ্যাক্টের আন্ডারে। তবে এই সার্ভিস রুলের নিয়মগুলো তাদের উপর কিভাবে প্রয়োগ করা হবে সেই সংক্রান্ত আদেশ বা নিয়মাবলী পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র দপ্তর বা হোম ডিপার্টমেন্ট সেখান থেকে জারি করা হয়। আর নোট 2-এর আন্ডারে কি বলা আছে? নোট 2-এর আন্ডারে বলা হচ্ছে আমাদের সংবিধানের যে 312 আর 314 নম্বর আর্টিকেল আছে, সেই আর্টিকেলের আন্ডারে বা সেই অনুচ্ছেদের আওতাভুক্ত কর্মকর্তাদের ক্ষেত্রে এই বিধিমালা কতটা কার্যকর হবে, এই বিধিমালা বলতে ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল পার্ট 1 কতটা কার্যকর হবে সেটা কিন্তু এই যে ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল তার প্রিফেসে বলা আছে। নেক্সট হলো রুল 3। রুল 3-তে কী বলা হচ্ছে যে এই বিধিমালার কোনো অংশ বা বিষয়ের ব্যাখ্যা করার যে চূড়ান্ত ক্ষমতা সেটা সরকারের কাছে সংরক্ষিত। গভর্নমেন্টই একমাত্র এটার ফাইনাল ডিসিশন নেবে। অর্থাৎ কোনো নিয়মের অর্থ নিয়ে অস্পষ্টতা যদি তৈরি হয় তাহলে সরকারের সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত বলে গণ্য হবে। আচ্ছা, রুল 3-র আন্ডারে আর একটা নোট আছে। সেটা কি? অর্থ দপ্তরের সাথে পরামর্শ। এটা কি হচ্ছে? যখনই এই বিধিমালায় কোনো বিশেষ ক্ষমতা কেবল সরকারের বা গভর্নমেন্টের উপরই ন্যস্ত করা হয়, তখন এই ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে একটা শর্ত থাকে। অন্য কোনো নিয়ম, আদেশ বা বিজ্ঞপ্তিতে যদি স্পষ্ট কিছু বলা না থাকে তবে সরকার এই ক্ষমতা প্রয়োগ করার আগে অবশ্যই ফিনান্স ডিপার্টমেন্টের সাথে একবার আলোচনা বা পরামর্শ করবে। আচ্ছা, রুল 3A, এখানে কি বলা আছে? যে এই বিধিমালার কোনো নিয়ম এমনভাবে ব্যাখ্যা করা যাবে না যা রাজ্যপালের ক্ষমতাকে সীমাবদ্ধ করে বা লিমিট করে বা অ্যাব্রিজ বা সংকুচিত করে। তো এক্ষেত্রে অব্যাহতি বা শিথিলীকরণের যে ব্যাপারটা থাকে সেটা কি? মানে যদি কোনো বিশেষ ক্ষেত্রে রাজ্যপাল মনে করেন যে কোনো নিয়মের কঠোরতা শিথিল করার প্রয়োজন, তবে কিন্তু তিনি যে কোনো নিয়মের প্রয়োজনীয়তা বা শর্ত ডিসপেন্স উইথ বা মকুব করতে পারেন। আর কোনো নিয়মকে তিনি শিথিল বা রিল্যাক্সও করতে পারেন। তবে সেক্ষেত্রে একটা শর্ত আছে, সেটা হচ্ছে কি? রাজ্যপাল তার বিবেচনা অনুযায়ী প্রয়োজনীয় শর্ত সাপেক্ষে এই ক্ষমতা প্রয়োগ করবেন। তবে এই ক্ষমতা প্রয়োগের মূল উদ্দেশ্য হতে হবে কি? কোনো বিশেষ বিষয় বা ঘটনাকে অবশ্যই ন্যায়সঙ্গত এবং সুষম উপায়ে সমাধান করা। ঠিক আছে? এই ওয়ার্ড কিন্তু আছে সার্ভিস রুলে যে জাস্ট অ্যান্ড ইকুইটেবল ম্যানারে তার সলিউশনটা হবে। আচ্ছা, রুল 3B-তে কী বলা আছে? রুল 3B-তে প্লেস অফ ডিউটি সম্পর্কে বলা আছে যে কি? যদি কোনো সরকারি কর্মচারী তার কর্মস্থলে উপস্থিত থাকা সত্ত্বেও নাম্বার 1 কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কাজ থেকে বিরত থাকেন, মানে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক, বা রিফিউজেস টু ওয়ার্ক, কোনো কাজ করতে নির্ধারিত কর্মসময়ের মধ্যে কাজ করতে যদি তিনি অস্বীকার করেন, বা
পরিণতি, আচ্ছা, তবে কি তার কি পরিণতি বা শাস্তি কি হবে, কি হতে পারে, সেটা হচ্ছে কি বিনা অনুমতিতে অনুপস্থিত বা অ্যাবসেন্ট উইদাউট লিভ হিসাবে কিন্তু সেই দিনটা গণ্য হতে পারে। আর 2 নম্বর কি পে অ্যান্ড অ্যালাউন্সেস যেটা আছে তিনি সেই দিনের জন্য কিন্তু পাওয়ার অধিকারী হবেন না। হ্যাঁ, এর পাশাপাশি কর্তব্যে অবহেলা বা ডেরিলিকশন অফ ডিউটির জন্য তার বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা বা ডিসিপ্লিনারি অ্যাকশান যেটা আমরা ডিপি বলি, সেটা কিন্তু তার এগেনস্টে গ্রহণ করা যেতে পারে। রুল 3C এখানে কি বলা আছে, ধর্মঘাটের ক্ষেত্রে কিছু ধর্মঘাটের ক্ষেত্রে কি কি পয়েন্টস আছে সেগুলো এখানে বলা আছে কি, যে যদি কোনো সরকারি কর্মচারী তার নিজের চাকরির কোনো বিষয় নিয়ে অথবা অন্য কোনো সরকারি কর্মচারীর চাকরির বিষয়ে কোনো ধরনের ধর্মঘাট বা স্ট্রাইক করেন কিংবা অন্য কাউকে ধর্মঘাট করতে প্ররোচিত করেন বা অ্যাবেট করেন, তবে সেই ক্ষেত্রে কিন্তু তার এগেনস্টে ডিসিপ্লিনারি অ্যাকশান বা ডিপি হতে পারে, বা তার এগেনস্টে কিন্তু অ্যাবসেন্ট উইদাউট লিভ হিসাবে ওই দিনটাকে গণ্য করা হতে পারে। আর তার সাথে সাথে পে অ্যান্ড অ্যালাউন্সেস তিনি কিন্তু ওই নির্দিষ্ট সময়ের জন্য বা কোনো নির্দিষ্ট দিনের জন্য উনি পাবেন না। আচ্ছা, এখানে কিন্তু হায়ার অথরিটির কাছে কিছু স্পেশাল পাওয়ার আছে, সেটা কি, হায়ার অথরিটি চাইলে ওই অনুপস্থিতির সময়কালকে নিচের যে কোনো একটি উপায়ে তিনি নিষ্পত্তি করতে পারেন। যেমন কি নাম্বার 1, ওই সময়কে রেট্রোস্পেক্টিভলি এক্সট্রা অর্ডিনারি লিভ বা বিনা বেতনে ছুটি হিসাবে তিনি গণ্য করতে পারেন। দ্বিতীয়ত, বা এটাও উনি করতে পারেন কি ওই সময়কালকে, মানে যে সময়কালের জন্য তিনি ধর্মঘাটে অংশগ্রহণ করেছিলেন বা ধর্মঘাট করতে অন্য কাউকে প্ররোচনা করেছিলেন, সেই সময়কালকে ব্রেক ইন সার্ভিস হিসাবেও গণ্য করা হতে পারে। এর ফলে কিন্তু কর্মচারীর আগে করা যে সমস্ত চাকরির যে মেয়াদ সেটা কিন্তু ফরফিচার বা পাস্ট সার্ভিস ফরফিচার যেটা সেটা কিন্তু হতে পারে। আচ্ছা, রুল 3D-তে কি বলা আছে, রুল 3D-তে কর্তৃপক্ষ বা হায়ার অথরিটিকে কোনো প্রকার আদেশ বা নির্দেশ জারি করার ক্ষমতা দেওয়া হয়ে থাকে, তবে এই ক্ষমতা প্রয়োগের বিষয়টি নির্দিষ্ট কিছু শর্তের উপর নির্ভরশীল হবে। আর যে কর্তৃপক্ষকে এই ক্ষমতাটা দেওয়া হয়েছে সেই কর্তৃপক্ষ তাদের ক্ষমতা প্রয়োগের সময় সরকার কর্তৃক সময়ে সময়ে জারি করা যে ডাইরেকশানস বা আমাদের যে গভর্নমেন্টের অর্ডার্স হয় বা যে মেমোগুলো থাকে, ফিনান্স হোক বা হোম ডিপার্টমেন্ট হোক, তো সেখানে সেই ডাইরেকশানসগুলো বা অর্ডার্সগুলো মেনে চলতে হবে সেই হায়ার অথরিটিকে। অর্থাৎ এটার থেকে বোঝা যায় যে মানে কোনো হায়ার অথরিটি বা কোনো কর্তৃপক্ষই স্বাধীনভাবে ক্ষমতা প্রয়োগ করতে পারলেও তা কিন্তু সরকারের বৃহত্তর নীতি বা আদর্শের পরিপন্থী হতে পারবে না। রুল 4-এ কী বলা আছে, যে এই যে ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল কার্যকর হওয়ার ঠিক আগে যে সমস্ত নিয়ম বা রুলস, অর্ডার্স বা নোটিফিকেশানস প্রচলিত ছিল এবং যা সংশ্লিষ্ট সরকারি কর্মচারীদের উপর প্রযোজ্য হতো, সেগুলিকে এই নতুন বিধিমালা প্রবর্তনের মাধ্যমে বাতিল বলে গণ্য করা হবে, রিপিল করে দেওয়া হবে। আর এই নিয়মে একটা বিশেষ শর্ত যুক্ত করা হয় যা অতীতে করা কাজগুলোকে আইনি সুরক্ষা দেয়। তো সেই শর্তটা কি, যে এই নিয়মে এই নতুন নিয়মগুলো কার্যকর হওয়ার আগে যদি কোনো ঘটনা ঘটে থাকে তবে সেক্ষেত্রে পুরনো নিয়মগুলিই বলবৎ থাকবে। তো এর মধ্যে কি কি রয়েছে, যে এর আগে করা কোনো কাজ, এনিথিং ডান, মানে এই রুলস অ্যাপ্লিকেবল হওয়ার আগে, যে 1 অক্টোবর 1971 সালের আগে, এনিথিং ডান অ্যাকচুয়ালি। আর নাম্বার 2 কি, এনি অ্যাক্ট কমিটেড। আর নাম্বার 3, এনি অমিশন মেড।